আচ্ছা এটা কিন্তু একটা, এটা কোন বই বলতে পারেন? এই বই দেখছেন আপনার, বই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা আছে। হ্যাঁ আছে স্যার। হ্যাঁ, তো আমার মনে হয় আপনারা একটা পারচেজ করে নেন, এটাও বেটার হয়, কারণ বই পড়া অভ্যাস করতে হবে। আর এই বইটা কিন্তু আমাদের এই সাউথ এশিয়ান কান্ট্রি বলেন, এটা কিন্তু মোস্ট পপুলার একটা বই ইলেকট্রিক্যাল মেশিনের জন্য। শুধু যে এটাতে ট্রান্সফর্মার আছে তা কিন্তু না, এটাতে কিন্তু আপনার সিনক্রোনাস মোটর, ইন্ডাকশন মোটর, ডিসি মোটর সব কিছুই আছে, মানে ইলেকট্রিক্যাল মেশিনের ইচ অ্যান্ড এভরিথিং আছে। আর খুব সহজ ভাষায় কিন্তু লেখা এই বইটা। তো দেখেন, একটা ফেজর ডায়াগ্রাম ড্র করার সময় ফার্স্ট কি ড্র করতে হয়? একটা রেফারেন্স ড্র করতে হয়। রেফারেন্স মানে আমরা একটা বিন্দু বা পজিশন নিয়ে নেই যে এটা আমার হচ্ছে নর্মাল পজিশন, মানে এই পজিশনে আছে, এখন এখান থেকে আমরা কোন দিকে যাব। তো দেখেন এই ফার্স্ট পিকচারটাতে দেখা যাচ্ছে কি, তো এই যে এটা I1 R1 ধরা আছে, তার মানে আমি ফার্স্ট ধরে নিয়েছি যে আমার কারেন্টের ডিরেকশনটা হচ্ছে এই দিকে। আর আমি হচ্ছে ফেজর ডায়াগ্রামটা ড্র করতেছি হচ্ছে ভোল্টেজের রেসপেক্টে, মানে আমি টোটাল সার্কিটের ড্রপটা আমি এখানে মেজার করব। তাহলে দেখেন আমার আইটা যদি এইদিকে হয়, আমি আইআর কেন দিছি, কারণ আমি এটাকে ওহমস ল থেকে আইআর, তাই না, এইদিকে দিছি। তো এখন এই পয়েন্টে আমি ধরি এ থেকে বি তে আসছি, আমার স্টার্টিং পয়েন্ট যদি এ হয়, আমি এ থেকে কোথায় আসছি, বি তে আসছি। এখন আমার সার্কিটটা যদি আমি দেখি, একটা আমি যদি ট্রান্সফরমারের আমি যদি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি, তাহলে দেখুন সার্কিটটা এরকম। Respect to primary side, কিন্তু এরকম হয়। হ্যাঁ, এটা হচ্ছে আউটপুট। একটা আমার শান্ট একটা কি থাকে, রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স থাকে, আর একটা হচ্ছে ইম্পিডেন্স থাকে। যাই হোক, তো একটা আমার কি আছে, এটা হচ্ছে আর বলতে পারেন, এটা এক্স বলতে পারেন, এটা আর, এটা এক্স, তাই না? তো এখন আমি যদি এই ফার্স্ট পার্টটার কথা চিন্তা করি, তাহলে দেখেন আমি যখন এক্স, এক্স মানে রিঅ্যাক্ট্যান্স, মানে ওই আমি যদি ইন্ডাকট্যান্সটা যদি আমি নেই, তাহলে ইন্ডাক্টরটা কিসে থাকে, আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। সো দেখেন এইখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি একটা কি লাইন ড্র করছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি আই এ x1, ঠিক আছে, হইল। তো তারপর দেখেন আমি যদি এইটা কিন্তু পাইলাম, এইটা পাওয়ার পর আমার এখন এইটা আছে না, এটা তো আছে, তাহলে ওই দিকে কিন্তু আমার আরেকটা আর আছে। যেহেতু আমার আরেকটা আই, মানে আই এ আর এ আছে, বা কি বলে এখানে যেটা মেনশন করা আছে I1 R2, এইটা একটা R2 আছে। তো এইটার রেসপেক্টে যদি আমি ড্র করি, তাহলে আমি কি করব, এই যে এইটা যে এদিকে গেছে, এটা আমি ওইদিকে নিয়ে যাব, ঠিক আছে? দেখেন বুঝতে পারছেন কি? তো এদিকে যদি যাই, তখন আবার এইটার সাথে আমার আবার এইটা আছে না, এটা আছে, তাহলে ওইটার জন্য আমি আবার কি করব, আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি একটা ড্র করব। তাহলে দেখেন আমি সবগুলোকেই কিন্তু কনসিডারেশনে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখন যদি আমি চাই যে এগুলো সম্মিলিতভাবে কত হবে, তখন আমি কি করব, এইভাবে একটা লব্ধি আমি ড্র করব। এইটাই আমার হচ্ছে ওভারঅল। জেড মানে হচ্ছে ইমপিডেন্স, মানে ওভারঅল হচ্ছে একটা আবার ইমপিডেন্স। তাহলে দেখেন এটা যদি আমি একটা ডটেড লাইন আঁকি, ড্র করি, তাহলে আমি দেখবো এটা আমার একটা ত্রিভুজের মতো দেখাচ্ছে, যেটা হচ্ছে এদিকে এদিকে একটা ভূমি আছে, লম্ব আছে, আর এটা হচ্ছে কি বলি আমরা এটাকে অতিভুজ বলি বা বাহু বলি, যেটা আমাদের ওভারঅল আউটপুট। তো এই যে সিনারিওটা, এটা একটু আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন, কারণ আমরা এরপর যে ম্যাথগুলো করবো, এই ম্যাথগুলোর সাথে কিছুটা হলেও এটা রিলেটেড। আচ্ছা, এখন আচ্ছা বইয়ে কিন্তু অনেক ম্যাথ দেওয়া আছে, অনেক সলিউশন দেওয়া আছে। তো এই সলিউশনগুলো কিন্তু একদম অন্ধবিশ্বাস করা যাবে না, কারণ অনেক জায়গায় দেখবেন এগুলো টাইপিং মিস্টেকও আছে, অনেক জায়গায় হয়তো 0.10 আছে, ওইটাতে ম্যাথ করার সময় 0.01 লিখছে, এরকম কিন্তু করা আছে। এখানে মুখস্থ করার কিছু নেই, আর এক্সামেও আপনাদের এগুলো কিন্তু ডিরেক্টলি আসবে না। তো দেখেন আমরা কয়েকটা ম্যাথ করার ট্রাই করব, তার মধ্যে এটা হচ্ছে 32.35, তাই না? আচ্ছা এক্সাম্পল 32.35টা দেখবো আমরা। এটা পেজ নাম্বার হচ্ছে 1151। আপনাদের যদি ওই যে পিডিএফটা শেয়ার করছি,
ওইটাতে মেবি 300 নাম্বার পেজে আছে দেখেন, পিডিএফটা আমি শেয়ার করছি বইয়ের, ওইটাতে 300 পেজে আছে, পেজ নাম্বার 300। আচ্ছা দেখেন, আমরা এই জিনিসটা লিখে না, এটা লিখছেন এসিডি2, এটা সবাইকে বলে দিন, আপনাদের যারা আছে তাদেরকে আমি এখানে করে দিই। আচ্ছা দেখেন, এখানে বলা আছে দ্য প্রাইমারি এন্ড সেকেন্ডারি উইন্ডিং অফ এ 30 kVA কত 76,230, তার মানে এটা কি স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার VA, এটা কি লেখা আছে দেখেন তো, আই ফেজ না, ওটা হচ্ছে ওয়ান ফেজ। হ্যাঁ আচ্ছা, তার মানে হচ্ছে সিঙ্গেল ফেজ বলা আছে, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হ্যাভ রেজিস্ট্যান্স অফ 10 ওহম এন্ড 0.016 ওহম রেসপেক্টিভলি। তার মানে হচ্ছে ট্রান্সফরমারটার রেজিস্ট্যান্স হচ্ছে একটাতে হচ্ছে 10 ওহম আর একটাতে হচ্ছে 0.016 ওহম। মানে আমার এই যে 76,000 যে পার্ট, এই পার্টে হচ্ছে 10 ওহম আর 230 পার্টে হচ্ছে আমার 0.016 ওহম রেসপেক্টিভলি। দ্য রিঅ্যাক্ট্যান্স অফ দ্য ট্রান্সফরমার রেফার টু দ্য প্রাইমারি ইজ 34 ওহম। তার মানে দেখেন কি বলা আছে, দ্য রিঅ্যাক্ট্যান্স Z এর মান দেওয়া আছে হচ্ছে ট্রান্সফরমার রেজিস্ট্যান্স রেফার টু দ্য প্রাইমারি সাইড বলা আছে হচ্ছে 34 ওহম। এখন বলা আছে ক্যালকুলেট দ্য প্রাইমারি ভোল্টেজ রিকোয়ার্ড টু সার্কুলেট ফুল লোড কারেন্ট, মানে আমার প্রাইমারি ভোল্টেজটা লাগবে যে সার্কুলেট করার জন্য ফুল লোড কারেন্টটা when the secondary is short circuited। সেকেন্ডারি শর্ট সার্কিট কোথায় থাকে বলেন তো? আমরা যখন টেস্ট করি ট্রান্সফরমার তখন আমরা সেকেন্ডারিটা শর্ট করি কখন? শর্ট সার্কিট টেস্টে, তাই না? এইটার কথাই বলা আছে, শর্ট সার্কিট টেস্টটা বলা নাই, বাট সিচুয়েশনটা বলা আছে যে কি কি ছিল। তো হোয়াট ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর অন দ্য শর্ট সার্কিট, মানে দুইটা জিনিস আমাকে বের করতে হবে, একটা হচ্ছে আমার প্রাইমারি ভোল্টেজটা আর একটা বের করতে হবে কি বলেন তো, পাওয়ার ফ্যাক্টরটা, তাই না? তো এই দুইটা জিনিস আমার বের করলে সম্পূর্ণ প্রবলেমটা আমার সলভ হয়ে যাচ্ছে। তো আচ্ছা ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখেন, এখানে আমার হচ্ছে 76,000 আর হচ্ছে 230। তো একটা জিনিস বুঝতেছেন, এখানে 10 ওহম আর এটা এত কম কেন? কারণ ওটা তো লো ভোল্টেজ সাইড, 230 লো ভোল্টেজ সাইড, তার মানে হচ্ছে ওর মধ্যে কি, ওর মধ্যে আমার তার পেঁচানো কম আছে, তাই না? উইন্ডিংটা ছোট, যেহেতু আমার উইন্ডিংটা ছোট, ওপাশে আমার রেজিস্ট্যান্স কম থাকবে, এটাই স্বাভাবিক। তো এই যে আপনারা বুঝে গেছেন, কিন্তু অনেক কিছুই বুঝে গেছেন। তো ঠিক আছে, আমরা এখন স্টার্ট করি ম্যাথটা করা, ঠিক আছে? দেখেন, আমি বইও করে দেওয়া আছে, আমি নিজেও করার চেষ্টা করি। তো আমাদের যে দুইটা জিনিস ফার্স্ট ফাইন্ড আউট করতে হবে সেটা হচ্ছে, যে আমি নিজেও করার চেষ্টা করছিলাম আমার মতো করে, এটা আমি শেয়ার করে দেবো আপনাদের সাথে। ওকে, তো এখন দুইটা জিনিস আমাদের ফাইন্ড আউট করতে হবে, কি কি বলেন তো? একটা হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর লাগবে, পাওয়ার ফ্যাক্টরটা কখন লাগবে? যখন হচ্ছে এটা শর্ট সার্কিট অবস্থা থাকবে, তখন আমার পাওয়ার ফ্যাক্টরটা কত হবে, এইটা একটা। আর একটা আছে হচ্ছে এক্স্যাক্ট প্রাইমারি ভোল্টেজ, যখন হচ্ছে ফুল লোড কারেন্টটা ফলো করবে। তো একটা জিনিস আপনারা নোটিস করেন, এই যে আমাদের যে এখানে দুটো কন্ডিশন লেখা আছে, রেজিস্ট্যান্স 10 ওহম আর হচ্ছে রেজিস্ট্যান্স 0.016 ওহম বলা আছে। তো এইটা কিন্তু আমাদের হচ্ছে টেস্টেড কন্ডিশনে, মানে আমাদের যখন টেস্ট করতে গেছি তার আগের সিচুয়েশন এইটা। তো আমরা জানি যে আমরা কিন্তু কখনোই এই যে রেজিস্ট্যান্সগুলো, এগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ এগুলো হচ্ছে ম্যাটেরিয়ালের নিজস্ব প্রপার্টি, তাই না? তো বাট এখানে কিন্তু এমন না যেগুলো চেঞ্জ হয় না, চেঞ্জ কিন্তু হইতে পারে। কারণ কি? কারণ হচ্ছে বিভিন্ন মানে বিভিন্ন দিক থেকে প্রভাবিত হয়ে ওরা কিন্তু চেঞ্জ হতে পারে। যেমন আমরা জানি, যখন আমাদের টেম্পারেচার বেড়ে যায় তখন কি হয়, রেজিস্ট্যান্সটাও রাইজ করে। হ্যাঁ, তো এইটা আসলে এটাও কিন্তু ম্যাটেরিয়ালের প্রপার্টি। এটা আমরা কিন্তু ইচ্ছে করলে ওর বাড়ানোটা কমাইতে পারবো না, যে এই টেম্পারেচার দিচ্ছি বেড়ে যাচ্ছে, এটাকে কমাইতে পারবো না। এখন যদি আমরা স্টিল ওই রকম স্টিল রাখতে চাই, তাহলে আমাদের করতে হবে কি, টেম্পারেচার মেনটেন করতে হবে। তো দেখেন, এইখানে যে আমার সেকেন্ডারিতে 0.016 ওহম আছে,
তো এটা কিন্তু আসলে টেস্টেড কন্ডিশনে, যখন আমি শর্ট সার্কিট করব ওর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে, এটা গরম হবে, ওর রেজিস্ট্যান্স কিন্তু আর ওইটা থাকবে না। হ্যাঁ, এটা একটা চেঞ্জ হবে। আর একটা জিনিস দেখেন, আপনাদেরকে বারবার বলছি, আপনারা যেমন মিড টার্মে অলরেডি আপনারা বের করছেন, কি বলে, ইফিসিয়েন্সি বের করছেন। তো ইফিসিয়েন্সি বের করার সময় আপনাদেরকে গত ক্লাসে যেটা বলতেছিলাম, এক্স বলে একটা প্যারামিটার ছিল, এটা কিন্তু কোনো রিঅ্যাকট্যান্স ছিল না। এটা কি ছিল? এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ছিল আমার কিসের উপর? ফুল নাকি হাফ? লোডের উপর আমার ডিপেন্ডেন্ট ছিল। লোড মানে হচ্ছে কি? লোড মানে কারেন্ট, কারেন্টের উপর ডিপেন্ডেন্ট ছিল। তো যখন আমি শর্ট সার্কিট করছিলাম, যে শর্ট সার্কিট পাথটাতে আমার এক্স এর উপর কিছু একটা স্কোয়ার ছিল। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা জানি এটা কি আকারে ডিসিপেট হয়, হিট আকারে ডিসিপেট হয়। আর হিটটা কিভাবে ডিসিপেট হয়? লস হচ্ছে আই স্কোয়ার আর লস, তাই না? এটা হচ্ছে কারেন্টের সাথে রিলেটেড। তো আমাদের একটা কন্ডিশন খুব ভালোভাবে আপনারা মনে রাখবেন, যদি আমরা আচ্ছা, আমরা কোনো কিছু প্রাইমারির সাপেক্ষে যদি সেকেন্ডারি বের করি, এর মাথায় রাখেন, প্রাইমারির সাপেক্ষে সেকেন্ডারি মানে আমার কাছে প্রাইমারি রেজিস্ট্যান্স আছে, আমি চাচ্ছি সেকেন্ডারি রেজিস্ট্যান্সটা বের করব। তো তখন কি করতে হবে জানেন? তখন একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমরা একটা প্যারামিটার করছিলাম, এটা কি বলেন তো? ট্রান্স রেশিও করে নিই। ট্রান্স রেশিও মানে কি? ট্রান্স রেশিও মানে কিছুই না, জাস্ট হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি রেশিও। এটা হইতে পারে ভোল্টেজের রেশিও, হইতে পারে হচ্ছে ওই নাম্বার অফ ট্রান্সের রেশিও, দিয়ে আমরা কিন্তু এই কে এর ভ্যালুটা বের করতে পারি। মনে আছে আপনাদের? এই দেখেন, আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে করছিলাম না? এর মানে এভাবে করছিলাম, তাই তো? এই যে কে, তো এইটার সাথে এটা লিখতে পারি, এটার সাথে এটা লিখতে পারি, আবার এটার সাথে এটা লিখতে পারি, তাই না? তো আমার এখানে কি, এটা হচ্ছে আমার ট্রান্স রেশিও। তো যদি আমার এটা আর হয়, তাহলে এই পাশে কি হবে জানেন? সেকেন্ডারিটা হবে হচ্ছে আর কে স্কয়ার। বুঝছেন? মানে প্রাইমারিটা আর হচ্ছে, সেকেন্ডারিটা আর কে স্কয়ার। আবার যদি সেকেন্ডারি আর হয়, তাহলে আমি প্রাইমারিতে নিয়ে আসতে গেলে এটা নিচে এসে এটা কি হবে? ডিভাইডেড হয়ে যাবে কে স্কয়ার দিয়ে। এই কন্ডিশনটা আপনার মনে রাখেন, জাস্ট দুইটা কন্ডিশন। এই দুইটা কন্ডিশন যদি মনে রাখেন, ম্যাথ আপনাদের অনেকটাই হয়ে গেছে বলতে পারেন। দেখেন, আপনারা এগুলো কিন্তু পার্ট বাই পার্ট আপনাদের বুঝতে হবে। যদি বুঝেন তাহলে খুবই ইজি। যদি মাঝখানে একটা যদি কিছু বাদ দিয়ে যান বা একটা স্কিপ করেন কোনো একটা পার্ট, তাহলে কিন্তু নেক্সট যে পার্টটা আছে ওই পার্টটা কিন্তু বুঝতে আপনাদের সমস্যা হবে। তো আমি ওইটাই বলবো, আপনারা না বুঝে আগাবেন না সামনে। তো ঠিক আছে, আমি আপনাদের এখানে দেখাচ্ছি। তো এখন ট্রান্সফরমারটা কিন্তু সিঙ্গেল ফেজ, বুঝছেন? যেহেতু এখানে দেখা যায় সিঙ্গেল ফেজ, তো আমাদের ওই যে রুট 3 এগুলো ঝামেলাতে আমাদেরকে যেতে হবে না। কারণ যদি 3 ফেজ হইতো, তখন হচ্ছে রুট 3 ডিআই কস থিটা এগুলো চাইতে হতো। তো আমরা ওইগুলোতে যাচ্ছি না, আমরা একদম ইজিলি আমরা হচ্ছে করবো। তার জন্য দেখেন, ফার্স্ট অফ অল আমাদেরকে বের করে নিতে হবে প্রাইমারি কারেন্টটা। এখানে প্রাইমারি কারেন্ট দেওয়া নেই, তো প্রাইমারি কারেন্ট আমি কিভাবে বের করবো? ডিআই
আচ্ছা cos থিটা এখানে আবার নিয়ে আসতে হবে। কেন cos থিটা নিয়ে আসবো না বলুন তো? কারণ সিঙ্গেল ভেক্টর সিঙ্গেল আর এখানে তার না, এখানে হচ্ছে আমার ইয়ের মান বলা নাই, এখানে আমার কোনো পাওয়ার ফ্যাক্টর বলা নাই, হচ্ছে আমাকে পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। সো যখন পাওয়ার ফ্যাক্টর এটা যখন ইয়েতে আছে মানে শর্ট সার্কিট টেস্ট অবস্থায় আছে, আমার কোনো পাওয়ার ফ্যাক্টর কখন আসে বেসিক্যালি যখন হচ্ছে আমার ইন্ডাকটিভ লোড থাকে সার্কিটে, তখন আমি হচ্ছে কি নিয়ে আসবো, পাওয়ার ফ্যাক্টরটা কনসিডারেশনে নিয়ে আসবো। যেহেতু এখানে আমার কোনো ইন্ডাকশন লোড এখন পর্যন্ত ইউজ হয় নাই, আমি পাওয়ার ফ্যাক্টর বের করবো কখন, যখন এটা লোডেড কন্ডিশনে থাকবে। ঠিক আছে, দেখেন এখানে যখন বলা আছে দুটো টাইম যখন সার্কিট ইয়ে হবে তখন আমার হচ্ছে এটা পাওয়ার ফ্যাক্টরটা আমরা বের করবো সেটা পরে, বাট এখন P ইকুয়াল VI দিয়ে বের করবো। এখানে P ইকুয়াল কি জানেন, P হচ্ছে আমাদের দেওয়া আছে প্রাইমারি এন্ড সেকেন্ডারি উইন্ডিং অফ এই 30 kVA। 30 kVA মানে কি, এটাই হচ্ছে আমার কিন্তু টোটাল কি, বা এটা আপনারা একবারেও লিখতে পারেন। kVA যদি আপনি লিখেন তাহলে হচ্ছে kVA ইকুয়াল হচ্ছে VI মানে কিলোভোল্ট আর হচ্ছে অ্যাম্পিয়ার, যে V আর I। ঠিক আছে, তো kVA হচ্ছে কত দেওয়া আছে 30 ইনটু কত করব আমি 1000। তো যেহেতু আমি এটা কি বের করতেছি বলেন তো, কারেন্ট কারেন্ট বের করতেছি আর হচ্ছে বের করতেছি কি কিসের সাপেক্ষে, এটা হচ্ছে আমার প্রাইমারি কারেন্ট বের করতেছি। তো এটা আমি কি করব V1 লিখবো, তাই না? তাহলে V1 ইকুয়াল তাহলে কত হবে, এই যে দেখেন 76 কি বলবো 000। তো দেখেন এটা কত হয় দেখেন তো, তিনটে সুন্দর কাটা 3 কত হবে এটা 39 নাকি 0.3। বলেন 0.39 বা 0.4 0.4 কিটা অ্যাম্পিয়ার, হ্যাঁ তাই তো? ঠিক আছে, তাহলে I1 টা পাইলাম আমরা এখানে এগুলো সাইড নোট করি। I1 ইকুয়াল 0.4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আর হচ্ছে ওকে এইটা থাক। তারপর আমার হচ্ছে এখন আমরা নেক্সট পার্টে যাব। নেক্সট পার্ট হচ্ছে দেখেন আমাদের কাছে অলরেডি আচ্ছা আমাদের কিন্তু এই দেখেন সেকেন্ডারি একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, সেকেন্ডারি রেজিস্ট্যান্স দেওয়া আছে। আমাদের কি করতে হবে কি, এই সেকেন্ডারি যে রেজিস্ট্যান্সটা এখানে দেওয়া আছে এটা হচ্ছে কি রেজিস্ট্যান্স, এটা কিন্তু আমার যখন টেস্টেড অবস্থায় রেজিস্ট্যান্স, বাট এটা কিন্তু চলা অবস্থায় না। যখন ধরেন আপনার এটা চলছে মানে নর্মাল অবস্থায় ছিল তখন কিন্তু এই ভ্যালুগুলো নেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার 10 ওহম আর একটা হচ্ছে আমার এই 0.016 ওহম। এখন যেহেতু আমি সেকেন্ডারিতে এগুলো ক্যালকুলেট করতেছি, তো সবকিছু আমার নিতে হবে কি প্রাইমারির রেসপেক্টে। তো প্রাইমারির রেসপেক্টে যদি আমি নিতে চাই সেকেন্ডারি, তাহলে আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছি, তাহলে আমার এখন হচ্ছে এই k এর ভ্যালু দরকার, তাই না? তো k এর ভ্যালু যেহেতু আমার দরকার, তো k এর ভ্যালু আমি কিভাবে বের করব, ট্রান্স রেশিও। সো k ইকুয়াল কত বলেন তো, কত বলেন 230 কেন 3 ডিভাইডেড বাই 2, 30 তাহলে এটা কত হচ্ছে দেখেন তো, রেশিও জাস্ট একটা রেশিও, দুটো ভাগ দিলেই হবে। কত বলেন বলেন কত ভাই 330 330 তাই না? জি স্যার 0.43 আচ্ছা 330 তো দাও 330, তাহলে এখানে হবে হচ্ছে আপনার 330, এটা হচ্ছে আমার টার্নস রেশিও। তো এখন আমার হচ্ছে প্রাইমারি রেসপেক্টে সেকেন্ডারি হচ্ছে কিটা লাগবে R2 টা লাগবে। তো এখন আমি যদি R2 টা বের করতে যাই, R2 মানে হচ্ছে আপনার দেখেন R2 কিন্তু আপনার দেওয়া আছে, এটা যদি R1 হয় এটা তাহলে R2, তাহলে আমি এখানে করব কি জানেন R2 প্রাইম দেব। R2 প্রাইম মানে কি জানেন, R2 প্রাইম মানে হচ্ছে প্রাইমারি রেসপেক্টে সেকেন্ডারি হচ্ছে কিটা
রেজিস্ট্যান্সটা বুঝছেন? তো প্রাইমারি রেসপেক্টে যখন আমি সেকেন্ডারি রেজিস্ট্যান্সটা বের করব তখন এখন আমাকে কি করতে হবে? প্রাইমারি থেকে যখন আমি সেকেন্ডারিতে যাচ্ছি তাহলে আমাকে করতে হবে R2 K স্কয়ার, তাই না? তাহলে R2 ভ্যালুটা কত এখানে? 0.016 ইনটু K2 কত আমার হচ্ছে? সরি K2 বলতেছি না, K হচ্ছে আমার 330 এর উপর স্কয়ার। তাহলে আমরা এখানে কত বলেন? এই আস্তে আস্তে করেন, এটার উপর আগে স্কয়ার দেন, তারপর এটার সাথে মাল্টিপ্লাই করেন। একসাথে করতে যায় না কিন্তু। কত? 1434 এইরকম বুঝেন কিন্তু, কি করব? ঠিক আছে? কিছু এই বলেন কত? এই এটার সাথে মাল্টিপ্লাই করছেন? স্যার এত হবে কেন? একদম স্যার তাহলে আপনি হচ্ছে 33, আচ্ছা 330 এর উপর স্কয়ার দিয়ে তার সাথে গুণ মাল্টিপ্লাই করছেন কত? 0.016, তাই তো? দেখেন হইতে পারে ম্যাথে আপনার কত? 1742। আচ্ছা হইতে পারে, হ্যাঁ হইতে পারে, কোনো সমস্যা নেই, করেন। আচ্ছা তাহলে এখন বলেন তো R1 সমান কত? R1 বলা ছিল কত? আর বলছি যে R2 প্রাইম ইকুয়াল হচ্ছে এই কত? ডিভাইডেড বাই কে স্কয়ার। কোথায় এখন পেলেন? সেকেন্ডারি কিছুই না না না, আমার সেকেন্ডারি তো দরকার নাই, আমি প্রাইমারি রেসপেক্টে আমি সেকেন্ডারিটা বের করতেছি। হ্যাঁ, তো এই দুইটা আমি পাইলাম, তাহলে আমার প্রাইমারি একটা আছে, এখন আমি সেকেন্ডারিটা এখান থেকে বের করে দিলাম, ঠিক আছে? তো এখন আমার প্রয়োজন হচ্ছে আপনার বুঝতে পারছেন R1 R2 কোনটা? আমি যে কিছুক্ষণ আগে একটা যে ওইদিকে একটা ফেজর ডায়াগ্রামের জন্য একটা ড্র করছিলাম, যে একটা প্যারালাল শান্ট একটা রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স আছে আর একটা হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স আছে। তো এইখানে বেসিক্যালি এটা হচ্ছে আমার আউটপুটের জন্য আর এটা হচ্ছে ইনপুটের জন্য, ঠিক আছে? তো এখন আমি যদি আর ইকুইভ্যালেন্টটা বের করতে চাই তাহলে আর ইকুইভ্যালেন্ট কত? সম্পূর্ণটা আমার এর জন্য, তাই না? তাহলে কত হবে? 52, তাই তো? এরকম হবে? ঠিক আছে, দেখেন আর ইকুইভ্যালেন্টটা তাহলে এরকমই হবে। তো আচ্ছা ওকে, দেখেন এরপর আবার যদি আমি পড়ি সম্পূর্ণটা, দেখেন কি বলা আছে? প্রাইমারি এন্ড সেকেন্ডারি উইন্ডিং, আমি এইটার ভ্যালু পাইছি, এটা হচ্ছে আমার কি? আমার হচ্ছে পাওয়ার। ট্রান্সফরমারে কিন্তু পাওয়ার আপনার সেম থাকবে। তারপর কি বলা আছে? একটা রেশিও দেওয়া আছে, আপনার প্রাইমারি আর সেকেন্ডারি ভোল্টেজের রেশিও দেওয়া আছে। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, দেখেন রেজিস্ট্যান্স ছিল প্রাইমারিতে 10 ওহম, সেকেন্ডারিতে ছিল হচ্ছে 0.016 ওহম। ওকে, তো তারপর দেখেন the reactance of the transformer referred to the primary 34 ohm ছিল। এটা কি reactance? তার মানে কি দেখেন, reactance of the transformer referred to primary is 34 ohm। এখানে আপনার বলে দেওয়াই আছে referred to primary কত ছিল reactance, তাহলে হচ্ছে x equivalent কত? 34, তাই না? 34 ohm। ওকে, যদি তাই হয় তাহলে আমরা এখন ইকুইভ্যালেন্টটা কিভাবে বের করব? z ইকুইভ্যালেন্ট ইকুয়াল কত হবে বলেন? বলতে পারবেন না? এটা করে আসলে আমরা সার্কিটে
34 টা আছে। এখানে কত লিখবো বলেন তো, এখানে কত লিখবো? কত বলো? এইগুলো আপনারা ঠিক মতো করতেছেন তো? হ্যাঁ স্যার। বুঝেন কিন্তু আমি কিন্তু করি নাই, জাস্ট পার্ট পার্ট লিখে ভুল করলে কিন্তু বিপদ। 1752 ওই যে আমি রুটের নিচে কি লিখবো এটা বলেন। ভিতরে হ্যাঁ, এটা স্কয়ার করেন, করে এটা স্কয়ার করেন, করে এখানে অ্যাড করে দেন দুইটা। 30,70,600 এই ইয়ে বলেন, নাম্বার বলেন। 3070,660 3070 660 তার তোমার তো বাস ফেলে মনে হচ্ছে, তাই না? স্যার রুট করলে কেমন হবে? কত হবে বলেন? একই 1752 হ্যাঁ, কি জন্য? তাই তো আছে স্যার। এইটা রুট করে তো কত হয়? 1752 এটাই আছে। হ্যাঁ স্যার, সবাই তো বাড়ি যাবে। ঠিক আছে, স্যার 1752 দশমিক কত? 33 স্যার। জানি না কি হয়ে গেছে। আচ্ছা, ম্যাথ করতেছি, ম্যাথের অ্যান্সার কি হয় সেটা দেখা যাবে না আমাদের। আচ্ছা, এখন আমরা শর্ট সার্কিট ভোল্টেজ বের করব। শর্ট সার্কিট ভোল্টেজ আমরা কিভাবে বের করব? শর্ট সার্কিট ইকুয়াল লিখব হচ্ছে আমরা, ওকে, এখন শর্ট সার্কিট টেস্টটা কোথায় করা হয় বলেন তো? এখন বলেন, আপনারা যে টেস্টগুলো করলেন, লসগুলো করলেন, তো শর্ট সার্কিট টেস্টটা কোথায় আসলে করা হয়? আমরা যে ওয়াটমিটার লাগাই বা হচ্ছে অ্যামিটার যে অ্যাড করি, অ্যামিটার, ওয়াটমিটার, একটা ভোল্টমিটার, ওয়াট অ্যাড করছি, তাই না? এটা কোথায় করছিলাম, প্রাইমারিতে নাকি সেকেন্ডারিতে বলেন? স্যার কোনটা ছিল? কোনটা ছিল শর্ট সার্কিট টেস্টের জন্য? হ্যাঁ হ্যাঁ, প্রাইমারিতে করছি, তাই না? আর সেকেন্ডারিটা আমরা শর্ট করে রাখছি। তাহলে আমরা যখন শর্ট সার্কিট কারেন্ট বের করব, তাহলে আমরা প্রাইমারিতেই করব। তো প্রাইমারিতে হচ্ছে প্রাইমারি করব, তাহলে প্রাইমারি ভোল্টেজটা তাহলে বের করার জন্য কি করব? শর্ট সার্কিট ভোল্টেজটা V ইকুয়াল IR। তাহলে আমরা এখানে করব হচ্ছে I1, আর মানে কি? আর মানে শুধুমাত্র আর বললে হবে না, আমার এখানে হচ্ছে Z এর ভ্যালু ধরতে হবে, মানে সম্পূর্ণ এটা। তো Z ইকুইভ্যালেন্ট ধরতে হবে, Z ইকুইভ্যালেন্ট। I1 কত ছিল? I1 ছিল হ্যাঁ, 0.4 0.4 ইনটু এটা কত? 1752.32 1752.32। হ্যাঁ তাহলে কত হয় বলেন? 17,808 800 এর মতো হয় নাকি? 700 700.98 700.928 yes sir এত কি বলেন ভোল্ট? হ্যাঁ, ঠিক আছে। তাহলে হচ্ছে শর্ট সার্কিট ভোল্টেজ একটা হবে আমাদের এরকম। শুনেন, এই বইয়ের ম্যাক্সিমাম ম্যাথের কিন্তু সলিউশন ভুল আছে, এটাও ছিল স্যার, বুঝছেন? হ্যাঁ, এটাও ছিল 6000 দিয়ে মাপছে। এটাতেও কিন্তু ভুল থাকার যথেষ্ট সম্ভাবনা আছে। দেখেন, সো আপনারা সিস্টেম বোঝেন, সিস্টেম বুঝে করবেন। ম্যাথের সিস্টেমগুলো ঠিক আছে, এটা নিয়ে কনফিউশন নাই। তো ম্যাক্সিমাম ম্যাথে আমি কিন্তু দেখছি ভুল আছে, এটা সবাই জানে। আবার দেখবেন যে এক লাইনে হয়তো 10 লিখছে, পরের লাইনে 0.1 লিখছে,
এক লাইনে 10 লিখছে, এক লাইনে 100 লিখছে, এটা হইতে পারে, এটা কিন্তু আপনাদের কিন্তু এটা করা যাবে না এক্সাম হলে, বুঝছেন? হ্যাঁ, আপনারা বলবেন বই বুঝাচ্ছে, আমরা কি জানি, যার জন্য কিন্তু আপনাদেরকে বুঝা যায়, মানে বুঝাই দিচ্ছি, আপনারা ভুলগুলো ফাইন্ড আউট করে এগুলো ঠিক করে লিখবেন। তো আমাদের হচ্ছে তাহলে শর্ট সার্কিট ভোল্টেজ কত? 700, হ্যাঁ, এত ভোল্ট। তো এমনিতে নরমালি ট্রান্সফরমারটা কত ভোল্টে চলে দেখেন তো? নরমালি কিন্তু এটা ৭৬,০০০ ভোল্টে চলছে, ৭৬,০০০ ভোল্ট। কোথায় ৭৬,০০০ ভোল্ট আর এখানে কোথায় আমার 700 ভোল্ট, বুঝছেন? তো মানে ওটা ৭৬, মানে প্রায় হচ্ছে 76 কিলো ভোল্ট, তাই না? 76 কিলো ভোল্ট, আর আমার এটা কিন্তু 1 কিলো ভোল্টই হয় না। তার মানে দেখেন এইটার মানে বুঝতে পারছেন আপনারা? খুব লো ভোল্টেজ, 220 ভোল্টে টাইম সকালে মানুষ মরে যায়, বলছে 700 ভোল্ট। না স্যার, ওটার তুলনায় 76 কিলোভোল্ট কোথায়? আর এটা শর্ট সার্কিট ভোল্টেজ মানে আমরা যখন শর্ট সার্কিট, এখানে এই কন্ডিশনটা কি বলা আছে, এটা কিন্তু শর্ট সার্কিট একটা টেস্ট করছে। যখন শর্ট সার্কিট টেস্ট করছে, আমরা আপনাদেরকে বলছিলাম না যে আমি কোন সাইডটা বেছে নেব ট্রান্সফরমারের, প্রাইমারি নাকি সেকেন্ডারি? বলেন। প্রাইমারি বলতেছেন কেন? ভালো করে বলেন। শর্ট সার্কিট টেস্ট করার সময় মানে কোনটা শর্ট করব? হ্যাঁ, শর্ট করব তো সেকেন্ডারি, বাট প্রাইমারিতে টেস্ট করব। আচ্ছা শুনেন, এইগুলো প্রাইমারি সেকেন্ডারি এগুলো তো আমরা ছোটবেলায় পড়ছিলাম, এখনো আমরা বলছি কথার কথা, বাট হাই ভোল্টেজ সাইডে স্যার এক্স্যাক্ট এই কথাটা আপনাকে বলতে হবে যে হাই ভোল্টেজ সাইড নাকি লো ভোল্টেজ সাইড, বা হাই টার্ন সাইড নাকি লো টার্ন সাইড। হ্যাঁ, কারণ আপনি যদি ট্রান্সফরমারটাকে ঘুরাই দেন, ট্রান্সফরমারটা মানে আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করে ট্রান্সফরমার কিন্তু আপনার কি করবে, বারবার ওর যে নাম, আমরা যে নাম বলতেছি যে প্রাইমারি সেকেন্ডারি, এগুলো কিন্তু চেঞ্জ করবে আপনার ব্যবহারের উপর। আপনি একটাকে স্টেপ আপ হিসেবে ইউজ করলে একভাবে দেবেন, স্টেপ ডাউন হিসেবে যদি ইউজ করেন তাহলে কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। বাট আপনি কখনোই কিন্তু হাই ভোল্টেজ সাইড, লো ভোল্টেজ সাইড এই দুইটাকে কিন্তু আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না, এই দুইটা কিন্তু সবসময় আইডেন্টিক্যাল। তো আমরা শর্ট সার্কিটে যেটা করছি, যে পাশে আমার হাই ভোল্টেজ মানে হাই টার্ন সাইডটা, যে পাশে আমার উইন্ডিংটা মোটা বেশি ছিল, ওই সাইডে কিন্তু আমরা সবসময় কারেন্ট সাপ্লাই দিছি, এবং তার যে অপোজিট সাইডটা ছিল সেইটাকে আমরা শর্ট করে দিছি। আর এইখানে আমরা কত ভোল্টেজ অ্যাপ্লাই করছি মনে আছে? তাহলে এইখানে আমরা রেটেড কারেন্ট অ্যাপ্লাই করছি। রেটেড কারেন্ট মানে কি? আমরা ট্রান্সফরমারের বডিতে আমরা দেখছি বা দেখব যে এইটাতে কত অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট এটাতে ফলো করা যাবে। তো যেহেতু শর্ট সার্কিট, আমরা কিন্তু অল্প ভোল্টেজ বাড়াইলে অনেক বেশি কারেন্ট কিন্তু ফলো করবে। তো এইটার জন্য আমরা আস্তে আস্তে ভোল্টেজ বাড়ায় দেখছি যে বাড়িতে কতটুকু ভোল্টেজ বাড়ার পরে আমার রেটেড কারেন্ট যাচ্ছে, যার কারণে কিন্তু আমরা ওখানে একটা অ্যামিটার সেট করছিলাম। তো অ্যামিটার যখন এই রেটেড কারেন্টের কাছাকাছি গেছে, তখন আমরা মান দিছি কিসের? ওয়াট মিটারটা, তাই না? তো এই যে এইখানে এই কথাটাই বলতেছে যে আমরা নর্মাল কন্ডিশনে মানে 76 কিলোভোল্ট আমরা অ্যাপ্লাই করি এই ট্রান্সফরমারটাতে, বাট যখন শর্ট সার্কিট টেস্ট করছি তখন আমরা যখন 700.928 ভোল্ট যখন আমরা অ্যাপ্লাই করছি, তখন এইটা কোথায় চলে গেছে? রেটেড কারেন্ট ফলো করছে। এরপরে আমরা কারেন্ট ফলো করি নাই, বুঝছেন? শর্ট সার্কিট টেস্ট করার সময় ভোল্টেজ দেওয়া ছিল প্রাইমারিতে 700 ভোল্ট। এইটাই কিন্তু এটার মূল কথা। তো এখন আমরা কোথায় যাব? আমাদের একটা কিন্তু বের হয়ে গেছে, আমাদের শর্ট সার্কিট বের করার কথা ছিল, ভোল্টেজ বের করার কথা ছিল। এরপরে আমরা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর বের করবো, তাই না? পাওয়ার ফ্যাক্টর কি? বুঝছেন? পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আপনার cos θ। আমরা জানি cos θ ইকুয়াল হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এটা হচ্ছে আমাদের সার্কিটে। তো এটা কিভাবে বোঝানো যায়? যে আমাদের কোসাইন অ্যাঙ্গেল অফ ভোল্টেজ এন্ড কারেন্ট, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে কোসাইন অ্যাঙ্গেল, সেটাকে আমরা হচ্ছে বলি পাওয়ার ফ্যাক্টর, বা এটাকে ডিনোট করা যায় কিসের সাথে? cos θ এর সাথে, তাই না? তো এখন যদি এরকম বলা থাকে cos θ ইকুয়াল 0.8, cos θ ইকুয়াল 0.8 মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর 0.8। হ্যাঁ,
তো বাট এইটা পাওয়ার ফ্যাক্টর মানে এই 0.8, বাট এই যে ভোল্টেজ আর কারেন্ট এটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে সেটা কিন্তু এটা ডিনোট করে না। যদি আপনি ওইটা বের করতে যান তাহলে খুব সহজ, এটা কি করবেন আপনি, তখন এটা নিয়ে যে এইভাবে করবেন, তাই না? এটা আপনারা এটা পারেন, কত সুন্দর, হ্যাঁ। তাহলে আপনি বুঝে যাবেন এই ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ডিসটেন্সটা কতটুকু। তো আমরা এই ফর্মুলায় যাব না, আমরা জানি আরেকটা আমাদের ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমরা যদি একটা সার্কিটের রেজিস্ট্যান্স আর হচ্ছে রিঅ্যাকট্যান্স এই দুইটা জিনিস যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা cos থিটার ভ্যালুটা বের করতে পারি। এইভাবে দেখেন, cos থিটা ইকুয়াল আর ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই z ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? এটার দিয়েও আমরা cos থিটার ভ্যালুটা বের করতে পারি। তাহলে আমার cos থিটা ইকুয়াল কত, এটা কত ছিল বলেন? 1752 নিচে কত ছিল? না বলেন। তাহলে ভ্যালুটা কত হবে? আচ্ছা বললো বলেন, এটা অল্প কিছু ডিফারেন্স আছে, 1 সামথিং হবে না, হ্যাঁ 0.09 9 সামথিং হবে, এটা এরকম হবে 1 এর মতো, তাই না? দেখেন এরকম কিছু একটা হবে। আপনারা এই ম্যাথটা ভালো করে দেখেন, কোথায় কোথায় প্রবলেম আছে এই জিনিসটা ফাইন্ড আউট করার চেষ্টা করেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা আপনাদের কয়েকটা আমি বলে দেই। এই যে তিনটা 32.35, 32.37, 32.36, হ্যাঁ? তো 32.36টা কিন্তু একটু বড় আছে, এটা আমার আজকে দেখানোর ইচ্ছা ছিল, বাট এইটার দুইটা পার্ট আছে, বুঝছেন? এটার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এরকম নর্মাল কন্ডিশনে বের করা যায় একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে আপনার 32.36 এর আরেকটা পার্ট আছে, যেটা হচ্ছে একটা টপিক আছে আপনাদের হচ্ছে ভোল্টেজ রেগুলেশন অফ ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশনটা আপনাদের দেখাইতে হবে ওইটা করার আগে। তো নেক্সট ক্লাসে আমরা ভোল্টেজ রেগুলেশন পড়াবো, ভোল্টেজ রেগুলেশন পড়ানোর পরে এই 32.37 এই ম্যাথে আমরা যাব, ঠিক আছে? তো আপনারা কে কে আসছেন পরে? একজন না দুইজন আসছেন? হ্যাঁ, দেরি করে আসলে হবে? দেরি হয় কেন রে ভাই? আজকে আপনাদের ফার্স্ট ক্লাস, এটা এই জন্য দেরি করছেন? দেরি হবে কেন? ব্রাজিল হেরে গেছে, আজকে আর্জেন্টিনা হেরে গেলে ঝামেলাটা মিটে যাবে, তাহলে আর ঝামেলাই থাকবে না। আপনি কোন টিচার সাপোর্ট করতেছেন? জার্মানি না ফ্রান্স? আমি তো আপনাদের কি মনে হচ্ছে যে ব্রাজিল হেরে গেছে জন্য আমি এখন জার্মানি আর ফ্রান্সে শিফট করবো? স্যার কি মনে করে আর্জেন্টিনারা? এরা তো মুক্ত ব্রাজিলের বাইরে সব দলে তোমাদের অভিভাবক ছাড়া
আরে হারা পরে কতদূর মধ্যে শিখবো এবার যে এটা শুনতে হয় এর মধ্যে কিছু অনেক আছে। ঠিক না হারা পরে এটা কতদূর মনে মধ্যে কষ্ট। এটা কষ্ট আমরা শিখে করতেছি বের করতেছে মন থেকে তারপরে যে ছোট স্পোর্টগুলো খেলে এগুলো পাইছো হ্যাঁ, তোমরা তো ছেলেদের সাথেও খেলে খাও। এবার ফেনালি ছাড়া গোল পায় না এখন চিন্তা করছে এটা গোল দিতে পারে যা যা ঠিক আছে এই হয়েছে কথা না দাঁড়ান আমরা ভিডিও অফ করি ঠিক আছে